ক্লাস 10 তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছিলাম। আগের দিন ক্যাটিনেশন ধর্ম পর্যন্ত পড়িয়েছি। আজকে আমরা হাইড্রোকার্বন থেকে শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে হাইড্রোকার্বন কি। তাহলে প্রথম আজকে যেটা পড়াবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগ। এবার হাইড্রোকার্বনের প্রথমে আমরা ক্লাসিফিকেশন করি, অর্থাৎ হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করি। লিখে ফেলি, হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে ওপেন চেন হাইড্রোকার্বন। অর্থাৎ মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। আর ক্লোজড চেন হাইড্রোকার্বন, ক্লোজড চেন হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করছি, ওপেন চেন বা মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন এবং ক্লোজ চেন বা বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। ওপেন চেন হাইড্রোকার্বন অর্থাৎ মুক্ত শৃঙ্খলকে আমরা দুভাগে ভাগ করি, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যাকে বাংলায় বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ মুক্ত শৃঙ্খলকে আমরা দুভাগে ভাগ করি, সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর ক্লোজ চেন অর্থাৎ বদ্ধ শৃঙ্খলকে আমরা দুভাগে ভাগ করি, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, এর কোনো বাংলা টার্ম নেই, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বন কি না, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। যেমন উদাহরণ হিসাবে তুমি বলতে পারো মিথেন, এই নামটা তোমরা শুনে থাকবে। আমি হাইড্রোকার্বনের ডিটেইল ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ এবং তাদের উদাহরণ তোমাদের সামনে তুলে ধরব। যেমন আমরা প্রথমেই বলবো হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করি, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন এবং বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। মুক্ত শৃঙ্খলকে আমরা দুভাগে ভাগ করছি, স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর ক্লোজ চেন অর্থাৎ বদ্ধ শৃঙ্খলকে আমরা দুভাগে ভাগ করি, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এদের প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা উদাহরণ দিয়ে বোঝাবো যে কোন হাইড্রোকার্বনগুলো কোন প্রকারের মধ্যে পড়ে। প্রথমেই আমরা মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন যেটা বলছিলাম অর্থাৎ ওপেন চেন, তার মধ্যে দুভাগে ভাগ করেছিলাম। একটা বলেছিলাম স্যাচুরেটেড, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে কি না সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কারা মনে রাখবে? অ্যালকেন শ্রেণীভুক্ত, অ্যালকেন, অ্যালকেন শ্রেণীভুক্ত হাইড্রোকার্বনগুলো সম্পৃক্ত শ্রেণীতে পড়ে। এদের সাধারণ সংকেত হলো CnH2n+2। এদের সাধারণ সংকেত হলো CnH2n+2। যেমন n যদি 1 হয় তাহলে তোমরা বলবে মিথেন, n যদি 2 হয় C2H6 ইথেন এটসেট্রা। তাহলে মিথেন ইথেন হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন।
কেন এদের স্যাচুরেটেড বলা হয়? না, যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত। তুমি যদি দেখো ইথেনের এক্সাম্পল দেখো, ইথেন হচ্ছে C2H6, তাহলে দেখো কার্বন কার্বন এক বন্ধন আছে, অর্থাৎ দিস ইজ ইথেন। তোমরা আরো বড় হয়ে যখন 11-12 এ পড়বে তখন দেখবে বলা হবে যে এই সিঙ্গেল বন্ডগুলোকে আমরা বলি সিগমা বন্ড। কি বন্ড? সিগমা বন্ড। সিগমা বন্ড, সিঙ্গেল বন্ডগুলোকে আমরা বলি সিগমা বন্ড। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যেখানে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত, তারাই সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার দেখো যে আরেকটা যদি n এর মান যদি 3 হয় তাহলে কি হবে? দেখবে C3H8, এর নাম প্রোপেন। প্রোপেন, এই নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, বইয়ে পাবে। যেমন 1 নম্বর হলে মিথেন, n এর মান 2 হলে ইথেন, 3 হলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন, 6 হলে হেপ্টেন, 7 হলে অক্টেন, 7 হলে হেপ্টেন, 8 হলে অক্টেন, 9 হলে ননেন এবং 10 হলে ডেকেন। আপাতত 10 পর্যন্তই আমরা পড়ি। তাহলে এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে সম্পৃক্ত হাইড্রোকার্বনে আরেকটা অ্যাডিশনাল জিনিস যদি পারো মনে রেখো, যে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন এক বন্ধনের দূরত্ব 1.54 অ্যাংস্ট্রম, এবং কার্বন হাইড্রোজেন যেটা আছে, কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব, এটা মনে রাখলে পরে তোমাদের খুব সুবিধা হবে, 1.09 অ্যাংস্ট্রম। এটুকু তোমরা মনে রেখো। তাহলে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন সম্পর্কে বুঝলাম। এবার তোমাদের বোঝাবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি এবং তাদের উদাহরণ কি। এরপরে যে হাইড্রোকার্বন আছে যাকে বলছি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত, অসম্পৃক্ত কারা অসম্পৃক্ত? না, যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। এখানে আমরা দুভাগ করতে পারি। দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। দুভাগ মানে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে তাকে আমরা বলছি অ্যালকিন। অ্যালকিন, ইএনই, অ্যালকিন। আর ত্রিবন্ধন থাকলে তাকে বলছি অ্যালকাইন। অ্যালকাইন। তাহলে অ্যালকিন কারা? যাদের সাধারণ সংকেত CnH2n। আর অ্যালকাইন কারা? যাদের সাধারণ সংকেত CnH2n-2। যেমন ধরো n এর মান যদি 2 হয় তাহলে C2H4। দুটো কার্বন অ্যালকেনে ছিল ইথেন, এর নাম হবে ইথিন। ইথিন। যেমন n এর মান যদি 3 হয় C3H6, ওখানে ছিল প্রোপেন অ্যালকেন, এর নাম হবে প্রোপিন। প্রোপিন। আর অ্যালকাইনে যেমন এটসেট্রা অনেক লেখা যায় একই রকম ভাবে। n এর মান যদি এখানে 2 হয় C2H2, দুটো কার্বন যদি এখানে ইথিন হয়, এখানে যেমন আইন, ইথাইন। ইথাইন। n এর মান যদি 3 হয় C3H4, প্রোপাইন। প্রোপাইন। এইভাবে আমরা ভাগগুলো করতে পারি। আরো অনেক হয়, যেমন ওখানে যেমন বিউটেন ছিল, এখানে হবে বিউটিন, বিউটাইন। এইরকম ভাবে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ করতে পারি অ্যালকিন এবং অ্যালকাইন। এদের একটু স্ট্রাকচার গুলো যদি আমরা একটু লিখি তাহলে কিভাবে লিখবো দেখো। যেমন ধরো ইথিন, এটা তোমাদের আসে, ইথিনের C2H4 স্ট্রাকচারটা মনে রাখো, যেহেতু দ্বিবন্ধন আছে এই কারণে এদের অসম্পৃক্ত বলবো। দেখো দিস ইজ ইথিন। আর ইথাইনের ক্ষেত্রে C2H2, এটা ইথাইন, এটা ইথিন। অসম্পৃক্ত কেন? কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। অসম্পৃক্ত কেন? কারণ কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এটার নাম ইথাইন। তাহলে তোমরা
এটাকে বলছি গঠন সংকেত। এর যেমন আণবিক সংকেত কত ইথিনের C2H4, এ দেখো C2H4, আর এর আণবিক সংকেত কত C2H2। এগুলোকে বলছি আণবিক সংকেত, আর এগুলোকে বলছি গঠন সংকেত। গঠন সংকেত থেকে তুমি বলে দিতে পারবে দেখো এটা অসম্পৃক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। আর আমরা যখন অ্যালকেন করেছিলাম সম্পৃক্ত, তখন আমি কি দেখিয়েছিলাম ইথেনের ক্ষেত্রে দেখো কার্বন কার্বন এক বন্ধন। তাহলে এক বন্ধন থাকলে সেটা সম্পৃক্ত, একদম ভালো করে মনে রাখো। এগুলোকে বলছি স্ট্রাকচার গঠন সংকেত, অর্থাৎ গঠন, এটা নাম ইথেন। তাহলে এটা দেখে তোমাদের একটা পিকচার ক্লিয়ার হয়ে যাবে যে ওপেন চেইন হাইড্রোকার্বন অর্থাৎ মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনে এটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন কার্বন এক বন্ধন। এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুটোই, যেখানে এটা কার্বন কার্বন দ্বিবন্ধন ইথিন, এটা অ্যালকিন শ্রেণীভুক্ত। কার্বন কার্বন ত্রিবন্ধন এটা ইথাইন, এটা অ্যালকাইন শ্রেণীভুক্ত। এবং আরেকটা জিনিস আগে যখন আমরা বলেছিলাম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দূরত্ব, ডাবল বন্ড দূরত্ব মনে রাখো 1.34 অ্যাংস্ট্রম। আর এখানে ট্রিপল বন্ড দূরত্ব মনে রেখো, অ্যাডিশনাল ইনফরমেশন 1.21 অ্যাংস্ট্রম, পরে কাজে লাগবে, একটু জেনে রাখা ভালো। আর ইথিনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.08 অ্যাংস্ট্রম, আর ইথাইনের ক্ষেত্রে 1.06 অ্যাংস্ট্রম। এটা একটু মনে রেখো। যেমন আমি এখানে আরেকবার লিখে দিই, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, আর কার্বন হাইড্রোজেন হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম। তাহলে দেখো আমরা মুক্ত শৃঙ্খল সম্পর্কে আমাদের একটা ডিটেল আইডিয়া হয়ে গেল। মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোকার্বন কার্বন হাইড্রোজেনের যৌগ, তার এটা হচ্ছে সম্পৃক্ত, এই দুটো অসম্পৃক্ত, এটা হচ্ছে অ্যালকিন শ্রেণীভুক্ত, এটা অ্যালকাইন শ্রেণীভুক্ত। এবার আমরা বদ্ধ শৃঙ্খল, এবার বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। বদ্ধ শৃঙ্খল অর্থাৎ ক্লোজ চেন হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করি, অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। বদ্ধ শৃঙ্খল মানে বুঝতেই পারছো যে কার্বন, যেমন মুক্ত শৃঙ্খলে কার্বনের দুটো এন্ড আছে, বদ্ধ শৃঙ্খলে কিন্তু এরা পুরো যুক্ত হয়ে গেছে। তো কিভাবে হয়েছে সেটা দেখায়। যেমন অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক বলতে তোমরা বলতে পারো এটা এরম যৌগ, এরম যৌগ। এবার এদের নাম কি? যেমন দেখো এই যৌগে তিনটে কার্বন, 1 2 3, তিনটে কার্বন মানে প্রপ, প্রোপেন। আর যেহেতু এটা সাইক্লিক তাই এর নাম সাইক্লোপ্রোপেন। সাইক্লো, শুধু সাইক্লোটা লাগিয়ে দেবে, সাইক্লোপ্রোপেন। তাহলে এটা দেখো কটা কার্বন, 1 2 3 4, চারটে কার্বন। সো দিস ইজ বিউটেন, তাই তার আগে সাইক্লো লাগিয়ে দাও, সাইক্লো বিউটেন। কটা কার্বন, ছটা কার্বন, ছটা মানে হেক্সেন, তাহলে এটা হবে সাইক্লো হেক্সেন। এভাবে এদের নামকরণ করতেই পারো। তাহলে অ্যালিসাইক্লিক গুলো সাইক্লিক কম্পাউন্ড, কার্বনের সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন। যদি 5টা কার্বন থাকতো তাহলে সাইক্লোপেন্টেন, এইভাবে নামকরণ হয়। আর অ্যারোমেটিক বলতে উদাহরণ বেনজিন, বেনজিন এটার নাম তোমরা শুনে থাকবে, দিস ইজ বেনজিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দিস ইজ টলুইন, টলুইন। দিস ওয়ান ইজ ন্যাপথলিন, ন্যাপথলিন। নামগুলো শুনে থাকবে। তোমরা গোল্লা দিয়েও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো, মাঝখানে গোল্লাও দিতে পারো। যেমন বেনজিনকে এইভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি। এর ডিটেল আরো উঁচু ক্লাসে উঠলে পরে তোমরা বুঝতে পারবে হাইব্রিড স্ট্রাকচার কি। তো আপাতত তোমরা বলো দিস ইজ বেনজিন, বেনজিন, BEN JENE, বেনজিন। টলুইন, টলুইন, বাংলায় হচ্ছে টলুইন। এটা ন্যাপথলিন, ন্যাপথলিনের নাম তোমরা সবাই শুনেছো, জামা কাপড়ে দেওয়া হয় ন্যাপথলিন। এই হচ্ছে গিয়ে
হাইড্রোকার্বন। তাহলে তোমরা সবাই বুঝলে হাইড্রোকার্বন কার্বন হাইড্রোজেনের যৌগ, তাদের ক্লাসিফিকেশন বুঝলে, প্রত্যেকটার উদাহরণ বুঝলে, ভালো করে পড়বে। এবার আমরা যাব নেক্সট বিষয়, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, একে বাংলায় কার্যকরী মূলকও বলা হয়। কার্যকরী মূলক, ইংরেজিতে বলে ফাংশনাল গ্রুপ। তো এবার এই কার্যকরী মূলক সম্পর্কে তোমাদের কয়েকটি কথা বলবো, উদাহরণ দেব, তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। ধরো যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ, সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ, সক্রিয় পরমাণুপুঞ্জগুলো যেমন মনে করো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সক্রিয় পরমাণু। পরমাণুপুঞ্জ যখন ধরো কোনো সক্রিয় পরমাণু হাইড্রোজেনের সাথে থাকে, এরকম হতে পারে, বা মনে করো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে থাকে, এরকম হতে পারে, বা অক্সিজেন হাইড্রোজেন কার্বন, এইভাবে থাকতে পারে। অর্থাৎ যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, তাদেরই আমরা কার্যকরী মূলক বলে থাকি। আমরা অনেক কার্যকরী মূলক আছে, ক্লাস 10-এ আমরা কিছু কার্যকরী মূলক সম্পর্কে বলবো, তাদের যৌগেরও উদাহরণ দিয়ে দেবো, তাহলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো আমরা বলি যে অ্যালকোহল, এই নামটা তোমরা শুনে থাকবে, অ্যালকোহল। তো অ্যালকোহলে যে কার্যকরী মূলক থাকে সেটা হচ্ছে OH, এটাকে আমরা হাইড্রক্সি বলে থাকি, হাইড্রক্সি। তো এটা যৌগের সঙ্গে যখন যুক্ত হয় এটাকে বলছি কার্যকরী মূলক অ্যালকোহলের OH গ্রুপ। মনে করো তোমাদের আরেকটা জিনিস একটু শিখিয়ে নিই, এটা এখানে থাক, একটু অ্যালকিল গ্রুপ কাকে বলে শিখিয়ে নিই। অ্যালকিল, অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কি? অ্যালকেন থেকে মনে করো মিথেন, মিথেন থেকে যদি হাইড্রোজেনকে তুমি অপসারিত করো তাহলে যে গ্রুপটা পড়ে থাকে তাকে বলছে অ্যালকেন। যেমন ইট ইজ মিথাইল, মিথেন থেকে হাইড্রোজেন গেলে মিথাইল, ইথেন থেকে হাইড্রোজেন গেলে সেই গ্রুপটার নাম ইথাইল, C2H5 ইথাইল, এটসেট্রা, ইথাইল এটসেট্রা। তাহলে এই গ্রুপগুলোকে কি গ্রুপ বলি? অ্যালকিল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। বাংলায় বলে অ্যালকিল, এভাবে লিখতে হবে, বাংলায় লিখতে হবে অ্যালকিল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটার নাম কি? মিথাইল, এটার নাম ইথাইল। এরা যখন ফাংশনাল গ্রুপের সাথে বা কার্যকরী মূলকের সাথে যুক্ত হয়ে যায় তখন দেখবে তোমরা বিভিন্ন যৌগ পেয়ে যাবে। যেমন ধরো তোমাদের বলি, যেমন এই OH-টা যখন মিথাইলের সাথে যুক্ত হয় তখন এর নাম মিথাইল অ্যালকোহল। যেমন C2H5 এর সাথে যখন OH-টা যুক্ত হয় এর নাম ইথাইল অ্যালকোহল। তাহলে কার্যকরী মূলকটার নাম কি? হাইড্রক্সিল গ্রুপ, দিস ইজ অ্যালকোহল। মিথাইলের সাথে হলে মিথাইল অ্যালকোহল, ইথাইলের সাথে হলে ইথাইল অ্যালকোহল। তাহলে তোমরা একটা কার্যকরী মূলক শিখলে, তার নাম কি? অ্যালকোহল, যেটাকে হাইড্রক্সি বলি। 2 নম্বর আরেকটি কার্যকরী মূলক আমরা শিখি, যেমন মনে করো অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। এই কার্যকরী মূলকটা CHO, CHO দেখলে তুমি বুঝে যাবে ওটাকে আমরা অ্যালডিহাইড কার্যকরী মূলক বলি। এর গঠন সংকেতকে একটু যদি স্ট্রাকচার দিয়ে লিখি, C ডাবল বন্ড ও H, দিস ইজ অ্যালডিহাইড। এবার তুমি মনে করো এই যে হাতটা আছে এটাকে তুমি CH3 জুড়ে দেবে, তাহলে যৌগটা হচ্ছে CH3CHO, এর নাম অ্যাসিটালডিহাইড। যদিও IUPAC নাম যখন আমরা আলোচনা করব পরে বলবো কি হবে, আপাতত এর নাম অ্যাসিটালডিহাইড। এগুলো সব ট্রিভিয়াল নেম, আগে এই নামে এদের ডাকা হতো, এখন IUPAC নাম দিয়ে এদের নাম চেঞ্জ হয়ে গেছে, একে বলবো ইথানল, একে বলবো ইথানল। পরে আমরা IUPAC যখন পড়াবো তখন তোমাদের IUPAC সিস্টেমে কিভাবে নামকরণ করতে হয় বলবো। আপাতত এর নাম অ্যাসিটালডিহাইড। যেমন যদি C2H5 এর সাথে CHO থাকে তাহলে কটা কার্বন আছে আগে দেখে নাও। দেখো 1, 2, 3,
তিনটে কার্বন মানে প্রোপেন, তাহলে এটা প্রপিওনালডিহাইড, প্রপিওনালডিহাইড। তো এইভাবে আমরা দুটো কার্যকরী মূলক শিখলাম, একটা হচ্ছে অ্যালকোহল, একটা অ্যালডিহাইড। আরো কিছু কার্যকরী মূলক তোমাদের শেখায়, যেমন নেক্সট আরেকটি কার্যকরী মূলক সম্পর্কে তোমাদের বলি। 3 নম্বর কার্যকরী মূলক কিটোন। কিটোন এটাকে কিভাবে লিখি? সি ডাবল বন্ড, দিস ইজ কিটোন। এই যে দুটো হাত আছে, এই দুটো হাতে দুটো তুমি অ্যালকিল গ্রুপ দিয়ে দাও, মিথাইল দিয়ে দাও। This is acetone. This is acetone. It is a very good important solvent, organic solvent, খুব ভালো organic solvent। তোমরা নেল পলিশ রিমুভার কথা ভাবতে পারো, এটা নেল পলিশ রিমুভার হিসেবেও কাজ করে। অ্যাসিটোন, ইট ইজ a very good compound, very good solvent। তাহলে আরেকটা ফাংশনাল গ্রুপ তোমরা শিখলে, এর নাম কিটোন। আরেকটা ফাংশনাল গ্রুপ শিখলে, যেমন মনে করো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড একে আমরা কিভাবে লিখি? হাইফেন সি ডাবল ওএইচ, দিস ইজ কার্বক্সিলিক অ্যাসিড, হাইফেন সি ডাবল। এর আগে তুমি একটা হাইড্রোজেন লাগিয়ে দাও, এর নাম ফর্মিক অ্যাসিড। একটা CH3 লাগিয়ে দাও, এর নাম অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, যেমন লাল পিঁপড়ে যাকে ফর্মিকা বলে, ফর্মিকাস, সেখান থেকে লাল পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, তাই কামড় দিলে বেশ জ্বালা করে। অ্যাসিটিক অ্যাসিড তোমরা জানো এই 10% জলীয় দ্রবণকে ভিনিগার বলে। আমরা সবাই বিভিন্ন খাবার যখন এর সাহায্যে ভিনিগার দিয়ে মাখিয়ে রাখা, তোমরা খাবারের সময় শুনে থাকবে ভিনিগারের নাম। সুসিদ্ধ হওয়ার জন্য, মাংস সুসিদ্ধ হওয়ার জন্য আমরা ভিনিগার বা বিভিন্ন আইটেমে ভিনিগার ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আরেকটি তোমাদের ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক শেখাই, যেমন মনে করো NH2, দিস ইজ অ্যামিন। অ্যামিন, অ্যামিন আরেকটি ইম্পর্টেন্ট ফাংশনাল গ্রুপ। তুমি মনে করো CH3 এর সাথে জুড়ে দাও, এর নাম মিথাইল অ্যামিন। C2H5 এর সাথে জুড়ে দাও, এর নাম ইথাইল অ্যামিন। তাহলে বুঝতে পারছো পরমাণু পুঞ্জ কি ভূমিকা গ্রহণ করছে। মিথাইলের কিন্তু কোনো রোল নেই, ইথাইলের রোল নেই। যখন এই মিথাইল বা ইথাইলের সাথে এই পরমাণু পুঞ্জ অর্থাৎ ফাংশনাল গ্রুপগুলো যুক্ত হচ্ছে, তখন তার ভৌত এবং রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করছে। তাহলে হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ বুঝতে পারো। আরেকটা ফাংশনাল গ্রুপ শিখি, ইথার। ইথার, ইথার নামটা তোমরা শুনে থাকবে, এটাকে আমরা এইভাবে বলি। এর দুই হাতে দুটো CH3 জুড়ে দাও, কি নাম? ডাইমিথাইল ইথার। যদি দুটো C2H5 থাকতো, ডাইইথাইল ইথার। এটাও খুব ভালো সলভেন্ট। ইথার ইজ অলসো ইউজড অ্যাজ এ ভেরি গুড সলভেন্ট ইন অর্গানিক কেমিস্ট্রি। তো যাই হোক, আমরা তাহলে ফাংশনাল গ্রুপ বা কার্য এর ডিটেল আমরা 11-12-এ তোমরা যদি যারা সায়েন্স পড়বে তারা খুব ডিটেল বুঝতে পারবে। আমি তোমাদের একটা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম, তোমাদের দেখবে পরবর্তীতে এটা কাজে লাগবে। ফাংশনাল গ্রুপ কি, ফাংশনাল গ্রুপ কোনগুলো, আমি মাত্র 6টা শেখালাম তোমাদের। কি কি শেখালাম? 1 অ্যালকোহল যেটা OH, 2 অ্যালডিহাইড CHO, কিটোন C ডাবল বন্ড দুটো হাত থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড C ডাবল OH, অ্যামিন হাইফেন NH2 এন্ড ইথার হাইফেন O হাইফেন, যার দুদিকে অ্যালকিল গ্রুপ দিলে মিথার। তো যাই হোক, আমরা যৌগগুলো যেমন অ্যালকোহলের একটা উদাহরণ বললাম মিথানল, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। আমরা অ্যালডিহাইডের বললাম অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড। আমরা কিটোনের বললাম অ্যাসিটোন। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বললাম ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। অ্যামিনের বললাম মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। আবার ইথারের বললাম ডাইমিথাইল ইথার, ডাইইথাইল ইথার এটসেট্রা। তাহলে তোমরা কার্যকরী মূলকটাও শিখে গেলে। এবার আমরা আরেকটি বিষয় তোমাদের বলবো, সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী। এটা বলে আজকের মতো আমরা শেষ করব, তারপরের দিন থেকে আবার আমরা নতুন আইসোমেরিজমে যাব। তো যাই হোক, আজকে আমরা যেটা লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে কি হোমোলোগাস সিরিজ। ইংরেজিতে বলে হোমোলোগাস সিরিজ, বাংলায় আমরা বলছি সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। বইয়ে খুললেই পাবে সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী। তাহলে এরা কারা, এদের সংজ্ঞাই পাবে। যেমন ধরো, একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত হতে হবে, একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত হতে হবে এবং একই রকম
রাসায়নিক ধর্ম বিশিষ্ট হতে হবে। যদি এরকম কার্যকরী, একই রকম কার্যকরী মূলকযুক্ত এরকম কতগুলো যৌগ পাওয়া যায় যাদের রাসায়নিক এবং ভৌত ধর্মে অদ্ভুত মিল দেখা যায়, তবে সেই শ্রেণীগুলোকে আমরা বলছি সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। ধরো একটা সমগোত্রীয় বা সমগণীয় শ্রেণীর উদাহরণ হচ্ছে অ্যালকোহল। একে সাধারণ সংকেত দিয়ে আমি প্রকাশ করছি CnH2n+1। এই যে সংকেতটা লিখছি, দেখো একটু যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমাদের দেখবে আমি অ্যালকেনের উদাহরণ করিয়েছি CnH2n+2। এর থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বার করে নাও তাহলে তুমি কি পাবে CnH2n+1, দিস ইজ অ্যালকিল গ্রুপ, তার সাথে তুমি একটা ফাংশনাল গ্রুপ জুড়ে দাও OH, তাহলে এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে আমরা বলছি যে একই পরমাণু দ্বারা গঠিত হতে হবে, তাদের একই রকম রাসায়নিক সংকেত বিশিষ্ট হতে হবে, একটাই ফাংশনাল গ্রুপ হবে। এরকম যদি কোনো শ্রেণী পাওয়া, যেমন ধরো n এর মান 1, তুমি পেলে মিথাইল অ্যালকোহল, একটু আগে আমি এই एग्जांपलটা দিলাম। n এর মান 2, তুমি পেলে ইথাইল অ্যালকোহল। n এর মান 3, তুমি পেলে প্রোপাইল অ্যালকোহল। n এর মান 4, তুমি পেলে বিউটাইল অ্যালকোহল। অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করছো এটসেট্রা, যে এই যে শ্রেণীটা, এটা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী বা অ্যালকোহলের সমগণীয় শ্রেণী, যাদের একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করছি, একই রকম পরমাণু আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, একই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আছে, কিন্তু তাদের দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা পার্থক্য CH2 গ্রুপের। তুমি যদি প্রথমেরটার সাথে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন জুড়ে দাও, দ্বিতীয়টা পাবে, দ্বিতীয় থেকে তৃতীয়টা আসলেও একই রকম ভাবে CH2 গ্রুপের পার্থক্য পাবে। অর্থাৎ উপর থেকে নিচে আসলে CH2 করে বাড়ছে। C মানে কত? C মানে কার্বন মানে 12, আর দুটো হাইড্রোজেন মানে 2, অর্থাৎ 14 করে বাড়ছে। অর্থাৎ এই গ্রুপের সদস্যদের প্রথম সদস্যের সাথে দ্বিতীয় সদস্যের পার্থক্য হচ্ছে 14 ইউনিট করে, 14 একক করে পার্থক্য। তাহলে সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি তোমরা লিখতে পারো? এক নম্বর হচ্ছে একই ধরনের মৌল দ্বারা গঠিত হতে হবে, একই ধরনের মৌল দ্বারা গঠিত হতে হবে। দুই নম্বর কি না, একটি মাত্র সাধারণ সংকেতের সাহায্যে তাকে প্রকাশ করে। দেখো এই সাধারণ সংকেতের সব যৌগগুলোকে বলা হয়েছে। তিন নম্বর কি, পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য কত? CH2 গ্রুপের, অর্থাৎ 14 ইউনিটের পার্থক্য। চার নম্বর কি, এদের একই পদ্ধতিতে, অর্থাৎ মিথানলকে যে পদ্ধতিতে তুমি তৈরি করবে, ইথাইল অ্যালকোহলকে তুমি সেই পদ্ধতিতেই তৈরি করতে পারো। অর্থাৎ একটাই পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে তুমি এদের যে কোনোকে তৈরি করতে পারবে, শুধু কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা আলাদা হবে। পাঁচ নম্বর কি, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে অদ্ভুত মিল থাকবে। ছ নম্বর কি না, এদের উপর থেকে যত নিচে আসবে রাসায়নিক সক্রিয়তা তত হ্রাস পাবে। অর্থাৎ মিথাইল অ্যালকোহল যতটা সক্রিয়, ইথাইল অ্যালকোহল তার থেকে একটু কম সক্রিয়, আরো নিচে গেলে সক্রিয়তা হ্রাস পাবে। তাহলে আমরা কি কি শিখলাম? একই সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যাবে, একই মৌল দিয়ে গঠিত হবে, প্রথমটার সাথে দ্বিতীয়টার CH2 গ্রুপ অর্থাৎ 14 ইউনিটের পার্থক্য থাকবে, এদের একই রাসায়নিক পদ্ধতি, একই পদ্ধতিতে এদের তৈরি করা যাবে, রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্মের মধ্যে এদের মিল থাকবে, এবং উপর থেকে নিচে আসলে রাসায়নিক সক্রিয়তা হ্রাস পাবে। তাহলে আমরা সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে ভালো করে বুঝলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অর্গানিক কেমিস্ট্রির হাইড্রোকার্বন, তাদের শ্রেণীবিভাগ, উদাহরণ, আর শিখলাম আরেকটা জিনিস খুব ভালো করে শিখলো, সেটা হচ্ছে কার্যকরী মূলক কি, তাদের উদাহরণ এবং সমগণীয় শ্রেণী। আজকে শেষ করার আগে একটি কোশ্চেন দিয়ে শেষ করব। সেই কোশ্চেনটা হচ্ছে, আমি আজকে তোমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ পড়িয়েছি। যদিও ক্লাস 10 এর ক্ষেত্রে একটু অন্যরকমই কঠিন, কিন্তু কঠিন কিছু নয়, সহজেই বলা যায়, খুব কঠিন নয়। যে ধরো একটি যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত আমরা বুঝবো কি করে? কোনো যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত, অর্থাৎ যৌগটা স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড, অর্থাৎ অসম্পৃক্ত, আমরা বুঝবো কি করে? এবার তুমি বলতেই পারো, দেখেন আপনি বললেন যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে সেটা সম্পৃক্ত, আর কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন
ট্রিপল বন্ড থাকলে আমি হাতগুলোতে হাইড্রোজেন আছে লিখলাম না, লিখতেও পারো তোমরা। দিস ইজ ইথেন বলবে, আমি তো স্ট্রাকচার দেখেই বলে দিতে পারবো। ইয়েস, স্ট্রাকচার দেখে তুমি বলতে পারবে, এটা তো ঠিক। কিন্তু তোমাকে তো যখন কোনো যৌগ দেওয়া হবে, একটা টেস্ট টিউবের মধ্যে তোমাকে যৌগ দেওয়া হবে, এবার এই টেস্ট টিউবের মধ্যে যে যৌগটা দেওয়া হলো সেটা তো তুমি স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, তাহলে তুমি বলবে কি করে যৌগটা কোন সম্পৃক্ত না অসম্পৃক্ত? তাহলে নিশ্চয়ই আমাদের কোনো রাসায়নিক পরীক্ষার সাহায্য নিতে হবে, যার সাহায্যে আমরা বুঝতে পারবো একটি যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত। আমরা কি করব না, যে যৌগটা নেব সেই যৌগে আমরা প্রথমে কি করব, 1 থেকে 2 ফোঁটা 1 to 2 ড্রপ, অর্থাৎ যৌগটা নিয়ে নেব, আমরা জানি না সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, 1 থেকে 2 ফোঁটা ব্রোমিন জল দেব, ব্রোমিন ওয়াটার, এর কালার হচ্ছে রেড। আমরা ব্রোমিন জল অ্যাড করব। যদি দেখা যায় ব্রোমিন জল অ্যাড করার সাথে সাথে এটা কালারলেস হয়ে গেছে, ব্রোমিন জলটা রেড কালারটা বর্ণহীন হয়ে গেছে, তাহলে বুঝবে অসম্পৃক্ত। যদি দেখো বর্ণের কোনো পরিবর্তন হয়নি, তাহলে বুঝবে সম্পৃক্ত। তাহলে আবারও বলি, একটা টেস্ট টিউবে যৌগটাকে নিতে হবে, নিয়ে তার মধ্যে ব্রোমিন জল যোগ করবে, ব্রোমিন জলের বর্ণ লাল। যদি দেখো দেওয়ার সাথে সাথে ব্রোমিন জল বর্ণহীন হয়ে গেছে, অর্থাৎ লালটা বর্ণহীন হয়েছে, তাহলে বুঝবে রিঅ্যাকশন করেছে অসম্পৃক্ত, অসম্পৃক্তটা রিঅ্যাকশন করে বর্ণহীন হয়ে যাবে, কিন্তু সম্পৃক্তগুলো বর্ণের পরিবর্তন ঘটাবে না। তুমি যখন ব্রোমিন জল দিয়ে করতে পারো, আরেকটিও শিখিয়ে দিই, এটা বলে বেয়ার্স রিয়েজেন্ট বা বেয়ারের পরীক্ষা দিয়েও করতে পারো, বেয়ার্স রিয়েজেন্ট বা বেয়ার বিকারকের সাহায্যে তোমরা এটা দিয়েই তোমরা লিখবে, সহজ আছে। কিন্তু বেয়ার্স রিয়েজেন্ট কি? বেয়ার্স রিয়েজেন্ট হচ্ছে 1 to 2% ক্ষারীয় KMnO4 দ্রবণ, 1 to 2% ক্ষারীয় KMnO, 1 to 2% অ্যালকালাইন KMnO4 সলিউশন, এর কালার হচ্ছে পিঙ্ক। একই পদ্ধতি, তোমরা এটাও 1-2 ফোঁটা দেবে। যদি দেখো যে পিঙ্কটা বর্ণহীন হয়ে গেছে, তাহলে বলবে অসম্পৃক্ত, যদি বর্ণের কোনো পরিবর্তন না হয় তাহলে বলবে সম্পৃক্ত। তাহলে এভাবে একটি যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত আমরা বুঝতে পারবো। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আমরা নেক্সট দিন সমাবায়বতা অর্থাৎ আইসোমেরিজম পড়ব, এবং আইসোমেরিজম পড়ার পর আমরা চলে যাব IUPAC বা ইউপেক নাম তোমরা যেটা বলো, IUPAC IUPAC নেম, সেটা সব দিয়ে আমরা জৈব যৌগের কিভাবে তাদের নাম লিখতে হয় সেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলেছে যে কিভাবে তাদের নামকরণ করতে হয়, সেভাবে আমরা নামকরণ শিখব। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো করে পড়ো, ঠিক আছে।